নমস্কার, শুরু করছে নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। পাটনার হাড়হিম করা ঘটনা আপনাদের মনে আছে, বিহারের পাটনার ঘটনা। হাসপাতালে ঢুকে একেবারে আমরা যে সিসিটিভি ফুটেজে যে ছবি দেখেছিলাম, একেবারে খুন করা হয়েছিল, দুষ্কৃতীর হাতেই দুষ্কৃতী খুন হয়েছিল। এবং সেই ঘটনায় সকাল থেকেই সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এবার কলকাতা কানেকশন, এবং সেখানে দেখা গেল যে পুলিশ 5 জনকে আটক করেছে এই ঘটনায়। এবং কোথা থেকে আটক করা হয়েছে? নিউ টাউনের সাপুরজির এই সুখবৃষ্টি আবাসন থেকে তাদেরকে আটক করা হয়েছে। সেখানে কলকাতা কানেকশনের তত্ত্ব বারবার উঠে আসছে। বারবার কেন এই নিউ টাউন, বারবার কেনই বা এই সুখবৃষ্টি আবাসন, যেখানে আগেও আমরা দেখেছিলাম 2021-এ সেখানে এনকাউন্টারের ঘটনা ঘটেছিল, এবং তারপর বহুবার দেখা গেছে নিউ টাউনেই কিন্তু বারবার বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। আপনাদের সামনে আমরা সেই তথ্যও তুলে ধরবো। কিন্তু কেন বারবার নিউ টাউন, স্মার্ট সিটি নিউ টাউন বলা হয়? তাহলে কোথায় নিরাপত্তা, কোথায় আবাসিকদেরই বা নিরাপত্তা কোথায়? আমরা সবটা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে যারা এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন তাদের একটু আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের সমর্থক দেবব্রত রয়, এবং আমার সঙ্গে রয়েছেন সিপিআই এর প্রতিনিধি রিতেশ বসাক, এবং আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, প্রথমেই তোমার কাছে আমি যাব। মৌমিতা, বারবার নিউ টাউন এবং বারবার দেখা যাচ্ছে এই আবাসন, যে আবাসন এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে সুখবৃষ্টি আবাসন, সেই আবাসনের নাম বারবার সংবাদ শিরোনামে এর আগেও এসেছে। তাহলে কোথায় নজরদারি, কোথায় নিরাপত্তা? আবাসিকরা তারাও তো নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাদেরই বা নিরাপত্তা কোথায়? মৌমিতা, দেখো একেবারে তাই। 2021 সালের 9 জুনের যে ঘটনা, সেখানে দেখা গিয়েছিল যে পাঞ্জাবের একজন কুখ্যাত গ্যাংস্টার, তাকেও কিন্তু এনকাউন্টারে হত্যা করা হয়েছিল, এবং সেই সময়েও এই নিউ টাউনের অভিজাত আবাসন সুখবৃষ্টি তার নাম উঠে আসে। সেখানে কিন্তু এসটিএফ তারা এনকাউন্টারে হত্যা করে এই কুখ্যাত গ্যাংস্টারকে, এবং এই ঘটনার পরে সুখবৃষ্টির নিরাপত্তায় বেশ কিছুটা জোর দেওয়া হয়েছিল, নিরাপত্তা আরও বাড়ানো হয়, সিসিটিভি সার্ভিলিয়েন্স আরও বাড়ানো হয়েছিল। কিন্তু 2021-এর পরে 2025 আবারও দেখা যাচ্ছে যে পাটনায় এই চন্দন যে খুনের ঘটনা ঘটেছে, হাসপাতালে ঢুকে একেবারে গুড়িতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাকে, এবং সেই খুনের ঘটনাতেও এখানে বাংলা কানেকশন উঠে আসছে, সেই সুখবৃষ্টি আবাসন। এবং সেখানে যে 4 জনকে যে আটক করা হয়েছে, দেখা যাচ্ছে যে তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছে, এবং কোথাও গিয়ে সেই কুখ্যাত যে 5 জন দুষ্কৃতীকে দেখতে পাওয়া গিয়েছে সিসিটিভি ফুটেজে, সেই 5 জনকে শেল্টার দেওয়া থেকে শুরু করে যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগ উঠছে এই 5 জনের বিরুদ্ধে। একেবারে নিউ টাউন, স্মার্ট সিটি, নিউ কলকাতা বলা হয় যাকে, সেই নিউ টাউনের বুকে এই ধরনের দুষ্কৃতীরা তারা দীর্ঘদিন ধরে আত্মগোপন করে থাকছে, তাদের সেফ প্যাসেজ হয়ে উঠছে, তারা এখানে কোথাও গিয়ে আত্মগোপন করার একটা জায়গা মনে করছে। এবং এই যে সুখবৃষ্টি আবাসনেও আমরা দেখছিলাম যে মেন যে গেট, আবাসনে ঢোকার যে মেন গেট, সেখানে সিকিউরিটি থাকলেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেই, সেখানে অনেক ল্যাকিং কিন্তু ধরা পড়ছে। বহু গাড়ি ভেতরে যাতায়াত করছে, এবং সেখানে কারা ঢুকছে, কারা প্রবেশ করছে, কারা বেরোচ্ছে, সেগুলো আলাদা করে রেকগনাইজ করার, আলাদা করে চিহ্নিত করার কোনো জায়গা কিন্তু নেই। এবং বেশিরভাগই এই আবাসনগুলোতে অনেকেই ভাড়া নিয়ে, বাড়ি ভাড়া নিয়ে থাকেন, রেন্টেড লোকজনদের সংখ্যাই বেশি। মৌমিতা, বারবার এই সুখবৃষ্টি আবাসন একেবারে আতঙ্কের আবাসন হয়ে গিয়েছে। আপাতত ধন্যবাদ মৌমিতা তোমায়, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিজেপির প্রতিনিধি প্রীতম দত্ত, অনলাইনে রয়েছেন। প্রীতম, আপনাকেও নিউজ টাইম স্টুডিওতে স্বাগত জানাই। যেটা বিষয় যে যখন কলকাতায় কোনো ভালো ঘটনা ঘটে তখন আমরা গর্বিত বোধ করি, আমাদের গর্ব হয়। কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটছে, যেখানে কলকাতা কানেকশনের তত্ত্ব উঠে আসছে এরম একটা ঘটনায়, যেখানে একেবারে আমরা দেখলাম যে হাসপাতালে ঢুকে কয়েকদিকে খুন করা হয়েছে, এবং দুষ্কৃতীর হাতেই দুষ্কৃতী খুনের ঘটনা, এবং সেখানে দাঁড়িয়ে যে ছবি আমরা দেখেছি যে কলকাতা যোগ অর্থাৎ বাংলা যোগের তত্ত্ব উঠে আসছে, সেখানে সত্যি এই ঘটনা লজ্জার। এবং এই তারপরে এটাই বলতে হয় যে কেন বারবার জড়াচ্ছে কলকাতার নাম, অর্থাৎ কলকাতা কানেকশন, এই তত্ত্বই বারবার উঠে আসছে। প্রথমেই আমি যাব দেবব্রতদার কাছে। শুনুন, গত পরশু ঘটনাটা ঘটল। এখন পাটনা থেকে সুখবৃষ্টির দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার। এখন সরাসরি পাটনা থেকে যদি হাই জাম্প দিয়ে একদম সুখবৃষ্টিতে এসে পড়তো তাহলে কোনো অভিযোগ নেই। নিশ্চয়ই একদম হাই জাম্প দেয়নি, স্বাভাবিকভাবে হেলিকপ্টারেও আসেনি, ফ্লাইটেও আসেনি, এসছে সড়ক পথে এসছে। সেই পাটনা থেকে
ওয়েস্ট বেঙ্গলের রানীগঞ্জ দিয়ে ঢুকতে যে সড়ক পথ রয়েছে 4খানা টোল প্লাজা পড়ে, ঠিক আছে। এবার একটা ঘটনা যখন ওখানে ঘটলো, তারপর ওখানে নির্দিষ্ট বিহারে তাদের ইন্টেলিজেন্স আছে, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, সব কিছুই মানে ডবল পাওয়া উচিত, তদন্তও ডবল পাওয়া উচিত, ডবল সুরক্ষা পাওয়া উচিত, কিন্তু সেই ডবল সুরক্ষা কার্যত আমরা ওখানে পেলাম না। তারা এসে নির্বিধায় তারা 12 ঘন্টা ট্রাভেল করে এসে ঢুকলো পশ্চিমবঙ্গে, এবং ধরা পড়লো কখন, পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স তারা বিহার পুলিশের সাথে একসাথে কাজ করে, আবার সেটাও মাঝখানে আবার আরেকটা রাজ্য আছে, সেটা ঝাড়খণ্ড পেরোলো, তারা পেরিয়ে এসে ঢুকে গেল। দেখুন, একটা রাজ্য থেকে মানুষ অন্য রাজ্যে যাবে, এটা তো পাকিস্তান বর্ডার না বা আমাদের বাংলাদেশ বর্ডার না, সেখানে পরিচয়পত্র তদন্ত করবে। 2 দিন আগেই একটা বাস তারা উত্তরপ্রদেশ থেকে আসছিল, তারাপীঠে আসছিল, তাদের একটু কাগজপত্র চেক করে, তাতেই তারা হই কেন করা হবে, একটা পারমিট নেই, কাগজপত্র নেই। এই ঘটনার সঙ্গে আপনি যে ঘটনা বলছেন তার কোনো যোগ নেই, একদম যোগ বলছি। এখন যদি প্রতিটা জানতে চাইছি যে কেন বারবার কলকাতার নাম জড়াচ্ছে। একদমই না, সেটা একদম ঠিক কথা না। যারা দেখুন, যতদোষ নন্দঘোষ কলকাতা, আর যদি তথ্য যেটা বলে, এই নীতি আয়োগের তথ্যপত্র আপাতত যেটা বেরোয়, বিভিন্ন রিপোর্ট, এনসিআরবি রিপোর্ট, গৃহমন্ত্রক থেকে বেরোয়, সেগুলো যদি বলেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অবস্থা সারা ভারতের মধ্যে সর্বোত্তম, আর কলকাতা তো একদম সর্বোত্তম। এটা আমরা বলছি ডবল ইঞ্জিন সরকারের, ওরাই স্বীকার করেছে যে তথ্যগুলো ওরা এনসিআরবি রিপোর্ট ইত্যাদি বেরোয়। এখন এই নজর ঘুরিয়ে দিতে এখন কিছু একটা বলতে হবে, কিছু করতে হবে, সেটা বলার। দেখুন, সারা ভারতবর্ষে তো অপরাধ প্রবণ রয়েছে, কিছু ঘটনা রয়েছে, থানা, পুলিশ, আইন, আদালত রয়েছে, একটা ঘটনা ঘটেছে, আমরা বলছি। আপনি যে তথ্য বলছেন তার সঙ্গে ঘটনাক্রম মিলছে না, বাস্তবে মেলার কথা না। দেখুন নিজেদের ব্যর্থতার দায়টা তো পশ্চিমবঙ্গ সরকারকে চাপিয়ে দেওয়া যায় না। যে ঘটনাটা ঘটেছে, আমরা তো সিনেমা এরকম দেখি, এলো হাসপাতালের মধ্যে ঢুকলো, নিচে অপেক্ষা করছিল, গুলি করলো, পালিয়ে গেল। নিজেদের ব্যর্থতাগুলো স্বীকার করুক না, যারা এইসব বলছে স্বীকার করুক, তারপর তো বলা যাবে তারপর কি হচ্ছে। আর আইন শৃঙ্খলা তো পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সর্বোত্তম, এ তো নতুন করে বলার কিছু নেই। বেশ, যাই হোক, যে তথ্য আপনি দিচ্ছেন তার সঙ্গে বাস্তবের মিল আমরা পাচ্ছি না। বারবার কলকাতা যোগের, বাংলা যোগের তথ্য উঠে আসছে, এবং সেখানে হাসপাতালে ঢুকে চন্দন মিশ্রকে খুনের ঘটনায় অপরাধীরা পালিয়ে কলকাতায় চলে আসে, আশ্রয় নেয় সুখবৃষ্টির আবাসনে, এখনো পর্যন্ত যা আপডেট আমাদের কাছে। এবং এই 5 জনই যাদেরকে পুলিশ আটক করেছে, তারাই কিন্তু এই অপরাধীদের, আততায়ীদের আশ্রয় দিয়েছিল, এমনটাই খবর উঠে আসছে। রিতেশা, আপনার কাছেও সেই একই প্রশ্ন আমি নিয়ে যাব, যে কেন বারবার এই পশ্চিমবঙ্গে অপরাধীদের খোঁজ মিলছে, অপরাধের সঙ্গে বারবার যোগ, একেবারে মানে প্রত্যক্ষভাবে যোগ রয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের। কেন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে পশ্চিমবঙ্গ? দুষ্কৃতীরা কি জানছে যে এটাই তাদের সবথেকে বেশি একটা সেফ করিডোর? না, দেখো, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসন করছে বলেই যে পশ্চিমবঙ্গটা খারাপ হয়ে যাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি না। বহু বামপন্থী মানুষ আছে, বহু সচেতন মানুষ আছে যারা নজরদারি রাখেন, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যেখানে আবাসনগুলোতে জোর করে আবাসনের ম্যানেজমেন্ট কমিটিটাকে দখল করার একটা চেষ্টা চলে। এই কারণেই যে ওই ভেতরে কি আছে না আছে, মধু আছে, সেই মধু ভাণ্ডারটাকে গ্র্যাব করার জন্য তৃণমূল এটা চেষ্টা করে। বহু আবাসন আছে, আমি উল্টোডাঙ্গায় একটা আবাসন, পৌরসভা নির্বাচনের পরে অটো শ্রমিকদের দিয়ে পুরো অটো সমেত একটা মিছিল ঢুকিয়ে দিয়েছিল আবাসনের ভিতরে, তোমার ভিডিওতেও বোধহয় আছে। এবং মানে যেভাবে এরকমভাবে অনেকগুলো আবাসনকে অত্যাচার করা হয়েছে তৃণমূল কংগ্রেসে, প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মানুষদের দিয়ে। অর্থাৎ আবাসনগুলোকে ডিস্টার্ব করে রাখা বা আবাসনগুলোকে নিজের কবজায় রাখা, এটা খুব মারাত্মক জিনিস। আবার এটাও মারাত্মক জিনিস যে একটা হাসপাতাল, সেই হাসপাতালে 6 জন উইথ আর্মস সিসিটিভিতে দেখা যাচ্ছে। মানে সিসিটিভিকে তারা কোনো তোয়াক্কা করে না। তারা কি এতটাই অবুঝ যে সিসিটিভি আছে তারা জানে না? সিসিটিভি তো নিশ্চয়ই আছে, জানে। তা সত্ত্বেও ওপেনলি পকেট থেকে আর্মস বার করে ভেতরে গিয়ে গুলি করে তারপরে আবার যথারীতি বাইক নিয়ে বেরিয়ে আসছে। ঠিক একই রকমভাবে আমাদের যেরকম ওই সোনার দোকানগুলোতে উইথ আর্মস গুলি করে একটা আমাদের দুঃসাহসিক একজন পুলিশ অফিসার একটা অপরাধীকে আটকেছে, এটা আমরা তাকে সম্মান জানাই। কিন্তু এই ঘটনাগুলো সব রাজ্যে এক পার হয়ে যাচ্ছে। মানে আমরা বলতে পারছি না যে না আমাদের পশ্চিমবঙ্গে এটা হয় না, অন্য রাজ্যগুলোতে হয়, অন্য রাজ্যগুলো থেকে এখানে এসে আমাদের এখানে আশ্রয় নেয়, সেটা আমরা বলতে পারছি না। এখানে দুজনই এক পার হয়ে যাচ্ছে। এবং আমরা তো রিতেশা দেখেছি যে এর আগেও আমরা দেখেছি যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদেরও খোঁজ মিলেছে এই পশ্চিমবঙ্গ থেকেই। তো বারবার সেই একই অভিযোগ, মানে সেফ হোম হয়ে উঠছে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের জন্য। আপনার কাছে ফিরবো রিতেশা। প্রীতম, আপনার কি মনে হয় যে
এই যে কলকাতা কানেকশনের যোগ পাওয়া যাচ্ছে, বারবার কেন জড়াচ্ছে কলকাতার নাম, আপনি কি মনে করেন? দেখুন, আপনার এর আগে যখন 34 বছরে বামফ্রন্টের সরকারে কলকাতা সহ জঙ্গিদের জন্য, দুষ্কৃতিকারীদের জন্য আপনার লঞ্চ প্যাড ছিল, আর এখন এই সিন্ডিকেট সরকার, তৃণমূল সরকারের আমলে সেটা সেফ হাউসে পরিণত হয়েছে। এই যে সুখবৃষ্টি, এইখানে আমি একটা বহুল প্রচলিত চ্যানেলের সাথে গিয়ে ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম, যখন পাঞ্জাব থেকে দুষ্কৃতীরা এসে ঢুকিয়ে রয়েছিল এবং এনকাউন্টার করে পাঞ্জাবের পুলিশ যেখানে এসে কলকাতা পুলিশের সহযোগিতা এনকাউন্টার করা হয়েছিল। সেম জিনিসটা এখানে দেখুন, আজকে তৃণমূলকে মারার জন্য চারিদিক থেকে দুষ্কৃতি কোথায় নিয়ে আসছে? আজকে নিয়ে আসছে কোথায়? পশ্চিমবঙ্গে। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য কিছু চাকরি বাকরি না থাকলেও বোমা ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ক্রাইম সিন্ডিকেট শুরু হয়েছে, সে কলেজে পাড়ায় সব জায়গায়। সেইটা যা হওয়ার তাই হচ্ছে। এই বামফ্রন্টের লিগেসি, সে আমেরিকান সেন্টার থেকে শুরু করে বোম দিয়ে উড়িয়ে দেওয়া থেকে শুরু করে সব জায়গায় যেরকম ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়ে গেছিল, সেম জিনিসটা এখন তৃণমূল তো ক্রিমিনালদের স্টেজে উঠিয়ে দিচ্ছে। তো যাই হোক, যেটা হওয়া তাই হচ্ছে। তার কারণ হচ্ছে আপনি দেখুন না, শহীদ স্মরণে নাকি আপনার 21শে জুলাই ভাব, দেবুদার ছবি আছে, ছোটবেলার ছবি, উনি 21শে জুলাই আন্দোলনে গেছিলেন, তার ছবি আছে। তার সাথে আজকের পাগলু ডান্সের 21শে জুলাই কোনো মিল পাবেন না। আজকে ঢিকচাক খেলা হবে 21শে জুলাই, নাচতে আসছে। কোন শহীদের স্মরণে লোকে নাচ গান করে, পাগলু ডান্স করে? তৃণমূলের সংস্কৃতিরাই আজকে এই অবস্থায় চলে গেছে, যেটা দুষ্কৃতি, গুন্ডা, জিহাদি, এদের সাপোর্টিভ সংস্কৃতি, এছাড়া কিছু নেই। সেই জন্য সারা ভারতবর্ষের জঙ্গি থেকে শুরু করে, আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি থেকে শুরু করে, ISI জঙ্গি থেকে শুরু করে সারা ভারতবর্ষে একদম সেফ হাউস, সেফ হেভেনে পশ্চিমবঙ্গ, যেটা আমাদের একটা সময় গর্ব ছিল, সেই পশ্চিমবঙ্গ আজকে মমতা ব্যানার্জি পরিণত করেছে। একদমই যে বিষয়টা নিয়ে আমরা ব্রেকের পর আলোচনা করব, যে একদমই প্রীতম যে বিষয়টা তুলে ধরলো, যে সেটাই সাম্প্রতিককালে যেটা দেখা যাচ্ছে যে শাসক দলের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। সেখানে ল কলেজের গণধর্ষণের ঘটনা হোক, তৃণমূলের দাদাগিরি বিভিন্ন জায়গার কলেজের বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই জায়গা থেকে অপরাধের সঙ্গে যে তৃণমূলের একটা যোগ রয়েছে সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং সেরকমই অভিযোগ আসছে বারবার আমরা দেখছি। আমরা এই আলোচনা নিয়ে ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতির পর দেখছেন পোস্ট এডিট। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু নিউ টাউনের সাপুরজির সুখবৃষ্টি আবাসন থেকে 5 জনকে আটক করেছে পুলিশ। বারবার নিউ টাউন বারবার উঠে আসছে সংবাদ শিরোনামে, এবং সেখানে দেখা যাচ্ছে যে অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এই নিউ টাউন। আমরা একবার পরিসংখ্যানের দিকে নজর রাখবো। 23শে ডিসেম্বর 2020 হোটেল থেকে পশ্চিম মেদিনীপুরের মহিলার গলা কাটা দেহ উদ্ধার, এসেছিলেন পুরুষ বন্ধুর সঙ্গে। 9 জুন 2021 সুখবৃষ্টি আবাসনে STF এর এনকাউন্টার, মৃত্যু হয় পাঞ্জাবের গ্যাংস্টার জয়পাল ভুল্লারের। 24শে নভেম্বর 2021 ভুয়ো কল সেন্টার CIDর জালে ভিন রাজ্যের 3 মহিলা সহ 10 জন। 6 অক্টোবর 2023 মালদার চিকিৎসক পড়ুয়া খুন, দামি গ্যাজেটের লোভে অপহরণ করে খুন, মুক্তিপণ দিলেও মুক্তি মেলেনি। একের পর এক অপরাধের ঘটনা। 6 অক্টোবর 2023 দেখালাম। 24শে মার্চ 2024 বৃদ্ধাকে খুন করে দেহ ট্রলি ব্যাগে ভরে খালে ফেলে দেন ব্যাংক কর্মী, নেপথ্যে ছিল আর্থিক লেনদেন। 12 মে 2024 কলকাতায় চিকিৎসা করাতে এসে নিউ টাউনের আবাসনে খুন হন বাংলাদেশের সাংসদ, মৃতদেহ টুকরো টুকরো করে ফেলা হয় সেপটিক ট্যাঙ্কে। শোরগোল পড়ে যায় এই ঘটনায়। 19শে জুলাই 2025 বিহারে হাসপাতালে খুন করে নিউ টাউনের সুখবৃষ্টি আবাসনে গা ঢাকা পুলিশের জালে 5 দুষ্কৃতী। সবকটা ঘটনাই নিউ টাউনে, আমরা সেই পরিসংখ্যান তুলে ধরলাম। দেবব্রতদা, আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগে, যে বাংলায় অর্থাৎ পশ্চিম বাংলায় পুলিশ একেবারে সর্বোত্তম, মানে এই তার উদাহরণ।
যে আমরা দেখলাম 2020, 21, 23, 24 এবং আজকে 25 পরপর ঘটনা? আপনি যখন পরিসংখ্যান নিয়ে কথা বললেন তাহলে পরিসংখ্যান নিয়েই আমাদের উত্তর দিতে হবে। গত 2009 সালে মাননীয় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে একটা প্রশ্ন করা হয়েছিল প্রশ্নোত্তর পরে বিধানসভায়। সেখানে ওনার শাসনকালে কত পরিমাণ খুন এবং কত পরিমাণ ধর্ষণ করা হয়েছিল একটা তথ্য চাওয়া হয়েছিল, যেটা বিধানসভার রেকর্ড সেকশনে লেখা আছে এবং একটা সংবাদপত্র বেরিয়েছিল, সে সংবাদের নামটা আমি বলছি না, রয়েছে। যদি তথ্য কেউ চান বিধানসভার রেকর্ড সেকশনে গিয়ে নিয়ে যেতে পারেন এবং কেউ ওই সংবাদপত্রটা চান সেটাও আমি দিতে পারি। সেখানে উনি উত্তর দিয়েছিলেন তার শাসনকালে, মানে শুধুমাত্র বুদ্ধবাবুর শাসনকালে 2284টা খুন, মানে ওই 7 বছর 8 বছর যাচ্ছিলেন, এবং বলছি তারা, আর রেপ হয়েছিল 2516টা। দেবব্রতদা, আমরা এই অতীতের ঘটনা তুলে যুক্তি সামনে আনতে চাইছেন। আমি আজকের কথা বলছি, আজকে দাঁড়িয়ে এই আজকের ঘটনা 21 থেকে 25 যে ঘটনার মানে ঘনঘটা বলা যেতে পারে, বারবার নিউ টাউন, স্মার্ট সিটি নিউ টাউন কোথায়, সেটা তো আজকে অপরাধীদের মুক্তাঞ্চল। আপনি এই প্রশ্নের না, একটা ঘটনা ঘটা উচিত না। আমরা জিরো টলারেন্স নীতি পছন্দ করি বা করতে চাই। এই যে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন করলেন, হ্যাঁ সত্যি কথা, দক্ষতা নিয়ে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ যে দক্ষ, তার উদাহরণ আপনাকে দিচ্ছি কয়েকটাই। কয়েকদিন আগে দেখবেন এই রথের মেলা হলো, রথযাত্রা হলো পুরীতে, 5 জন 6 জন মারা গেলেন এবং 500 550 লোক কী হলো, গুরুতরভাবে আহত হলো। আমাদের কেন পশ্চিমবঙ্গে কলকাতা সারা 10 দিন ধরে বিশাল বড় উৎসব হয়, দুর্গাপুজো হয়, লক্ষ লক্ষ লোক রাস্তায় নামে, একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না? না, আপনি দক্ষতা নিয়ে প্রশ্ন করেন না, আপনাকে বলছি পুলিশের দক্ষতা নয়, আমাদের প্রশ্ন আবাসিকদের নিরাপত্তা। নিরাপত্তা কোথায়? নিশ্চয়ই নিরাপত্তা আছে, নিরাপত্তা আছে বলেই সেখানে প্রশাসন কি করছে? যারা এইসব বলছে না, কিছুদিন আগেও আমরা দেখেছি এই যে এই সুখবৃষ্টি আবাসন, সেখানে তার নিরাপত্তা নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল। তাহলে কোথায় এই নজরদারি কোথায় বাড়ানো হলো? সেই তো একই ঘটনা ঘটছে, সেখানেই দুষ্কৃতীরা তারা আশ্রয়স্থল হিসেবে বেছে নিচ্ছে। শুনুন, এখন বেছে বেছে ওইভাবে কোন রাজ্য থেকে মানুষ ঢুকছে সেইভাবে তো বেছে বেছে রাখা সম্ভব না। এখন 10 কোটি 12 কোটি মানুষ রয়েছে, প্রত্যেক মানুষের পেছনে পুলিশ দেওয়া সম্ভব না। এখন বাইরের রাজ্য থেকে যে গাড়িগুলো ঢুকছে, যে মানুষগুলো ঢুকছে, তাকে যদি চেস করা হয়, বীরভূমে একটা পুণ্যার্থীদের গাড়ি হলো, সেখান থেকে আবার বাকিরা ট্রিং বিড়িং করে লাফানো শুরু করে দিল। আর এই যে বেশ, আমি আপনার কাছে ফিরবো প্রীতম। না, দেখুন, যার ভিত্তিটা হচ্ছে সিন্ডিকেটের আজকে পুলিশ এবং তৃণমূল দুষ্কৃতী, তৃণমূল নেতা, তৃণমূল কাউন্সিলর, তৃণমূল এমএলএ সব সম্পৃক্ত। এই গতকালে হাইকোর্টের রায় কি দেখলাম, আমাদের এক কর্মীকে মেরে দেওয়ার জন্য পুলিশ তারা অলরেডি জেলে চলে গেল। কারা চলে গেল? পুলিশ। হাইকোর্ট বলছে যে রক্ত কি ভক্ষক, হাইকোর্ট বলছে যে রক্ত কি ভক্ষক, রাজনীতিকরা বলছে না। প্রমাণ ছাড়া হাইকোর্ট বলে না, কোর্ট বলে না, প্রমাণ চলে এসেছে যে রক্ষক কি ভক্ষক। যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয়, সত্যি দেবব্রতদা আপনার কাছে আমার এই প্রশ্ন থাকবেই যে অভিজিৎ সরকার খুনের মামলায় আমরা দেখলাম যে পুলিশের জেল হেফাজত হলো এবং সরাসরি যোগ রয়েছে পুলিশের, তারপরেও আপনি বলছেন যে সর্বোত্তম পুলিশ বাংলায়। এবার বলি উত্তরটা দিই, পুলিশের সরাসরি যোগ রয়েছে এই ঘটনায়। বারে বারে প্রীতম বাবুরা এই যে বিরোধী দলনেতা আজকে নবান্ন অভিযান করবে নাকি 9 তারিখ, তাই বলছি তার বলছিল কি বলে আরজি কর নিয়ে বারে বারে এরা হ্যাজ না পায়, কটা আততাই জোগাড় করেছো, কজনকে পাওয়া গেছে, নতুন কোন আততাই পাওয়া গেছে, কি তদন্ত সিবিআই দিয়েছে, একটু উত্তর দাও। কজন কি হয়েছে, ঘটনা 24 ঘন্টার মধ্যে আততাই গ্রেফতার হয়েছে, আর কটা আততাই পাওয়া গেছে, কি উত্তর পাওয়া গেছে? আপনি যখন আততাই প্রসঙ্গ তুলছেন দেবব্রতদা, আততাইরা আজকের ঘটনা নিয়ে আমরা কথা বলছি এবং গতকালের ঘটনা না নিশ্চয়ই আজকের যে প্রসঙ্গ টানলেন, প্রসঙ্গের উত্তর এটাই হয়। পশ্চিমবঙ্গে কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারেননি রয়েছে ঘটনায়, তার উত্তর এটা না শুনুন, কিছু বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আমরা যদি বলতে শুরু করি, যদি উদাহরণ টানি, এখন অনেক ঘটনা পরে তো সারা দেশ জুড়ে পুলিশরা দোকান রয়েছে না, বাকি দোকানগুলো দিয়ে খবর নিতে পারি, এদের ক্রেডিট কোড একদম জিরো হয়ে যাবে। প্রথম বিষয় হচ্ছে যে পুলিশকে তুমি দোষারোপ করতে পারো না এই মুহূর্তে, এই কারণেই যে
1 লক্ষের উপরে পদ খালি রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে, হ্যাঁ, সেটাও এবং একটা সেইখানে দাঁড়িয়ে প্রত্যেক দিন কেউ না কেউ রিটায়ার করছে, অর্থাৎ এই খালির সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে, রিক্রুটমেন্ট আমাদের হচ্ছে না। সবচেয়ে মুশকিল কোথায় জানো, এই পুলিশের যে ঘাটতিটা সেটা আমাদেরকে বহু জায়গায় প্রাইভেট সিকিউরিটি দিয়ে চালাতে হচ্ছে। এই প্রাইভেট সিকিউরিটির যে শ্রমিক ভাইরা কাজ করে তাদের মায়না এত কম, আবার তারপরে কি তারা কিছু বলতে পারছে না, তারা ম্যানেজমেন্টের কোনো যদি গন্ডগোল দেখে বলতে পারছে না, তৃণমূল কংগ্রেসের কোনো নেতার গন্ডগোল দেখলে সেও বলতে পারছে না। দেখবে ওই যে ওখানে যে আবাসন রয়েছে সেই আবাসনে বলছে যে আমি কি করে কাকে বলবো, ম্যানেজমেন্টের কেউ ওনাকে সাপোর্ট দিচ্ছে না। আর বাদবাকি যে তৃণমূলের নেতারা ঢুকছে, তুমি তো এখানে ওরা কি বলবে যে আমরা আটকাই, তারপরে যে চাকরি দিচ্ছে সে বলবে ভাই তুমি এসো। এরকম বহু ঘটনা নিউ টাউনে ঘটেছে, যেখানে দাঁড়িয়ে একজন প্রাইভেট সিকিউরিটি গার্ড তাকে চাকরি থেকে ছাড়িয়ে দিয়েছে অকারণে, শুধুমাত্র তৃণমূল নেতাদের সেলাম দেয়নি বলে। তুমি যদি মনে করো গিয়ে দেখতে পারো, ফেসবুকে ভাইরাল হয়ে গেছে ওই ভিডিওটা। তাহলে এইভাবে যদি পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা বা সুরক্ষা যদি থাকে, তাহলে আমার মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব খারাপ অবস্থা এই মুহূর্তে। এবং নিউ টাউন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা মুক্তাঞ্চলের অবস্থা দাঁড়িয়েছে। নিউ টাউনের ইলেকশন হয়েছে যেখানে, সেখানে দাঁড়িয়ে নিউ টাউনের ভোটাররা যেতে পারেনি, ইলেকশনের দিন তারা বলতে পারছে না। আবাসনে থাকেন, কারা নিয়ন্ত্রণ করে একটু বলুন? কারা নিয়ন্ত্রণ? না, আপনি তো অভিযোগ করলেন। কারা নিয়ন্ত্রণ করে? কারা নিয়ন্ত্রণ করে তোমার মনে হয়? না, তোমার মনে হয় কারা নিয়ন্ত্রণ করে? প্রত্যেকটা জায়গায় তৃণমূল কংগ্রেস কবজা করবার জন্য বসে আছে, প্রত্যেকটা জায়গায়। আপনি তো প্রত্যেকটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে কেউ তৃণমূল কংগ্রেসকে সেলাম না ঢুকে কাজ করতে পারছে না, কেউ নিজস্বভাবে কাজ করতে পারছে না। আমরা আলোচনায় ফিরছি একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শাহরুখ, কিন্তু কোথায় বৃষ্টি হচ্ছে? আপনার বাড়িতে তো হয় না পয়সার বৃষ্টি। মান্নাত তো এটাই আছে, কিন্তু বাজেট টাইট আছে। তাহলে এটা কেন নেন? এরকম সস্তা ডিল থেকেই তো পয়সা বাঁচবে। সস্তা পড়বে দামি। সাধারণ টয়লেট ক্লিনার অর্ধেকে বেশি তো বয়ে নষ্ট হয়ে যায়, আর সুগন্ধের খরচা তো আলাদা। তাহলে হারপিক আছে না, লাভজনক ডিল। এর গাঢ় ফর্মুলা সারফেসে দ্বিগুণ বেশি টিকে থাকে আর দেয় উন্নত সাফাই। আর কি দারুণ গন্ধ। টয়লেট ক্লিনিং এর বেস্ট ডিলের জন্য হারপিক আছে না? বিকিনিজ এভরিওয়ান। না, আমি এখানেও রেডি নেই আর ওখানেও রেডি নেই। এটা হলো উইট সেনসিটিভ, সুটেবল এখানেও আর ওখানেও। 3, 4 tell the people what you want. It was that itsy bitsy teeny weeny yellow polka dot bikini that she wore for The smoothest way to sexy. Wait. বিরতির পর দেখছেন পোস্ট এডিট। প্রীতমের বক্তব্য নেই। না দেখুন, আজকে পরিস্থিতি যদি মানুষের শরীরে যদি কোনো রোগ হয়, সেটা ডিটেক্ট করতে হয়, এবং সেটা যদি আপনি লুকিয়ে রাখেন তাহলে না আপনার রোগ সারবে না সুস্থ হবে। তো মমতা ব্যানার্জির এই তৃণমূল কংগ্রেস নামক সিন্ডিকেট দলটার রোগ ধরে গেছে, পচন ধরে গেছে। তো সেটা মমতা ব্যানার্জিকে বুঝতে হবে এবং বুঝে বাংলার মানুষকে সিদ্ধান্ত নিয়ে 2026 দূর করতে হবে। কেন বলছি, তার কারণ হচ্ছে বললাম আপনাকে, যারা যারা অ্যারেস্ট হয়েছে তারা কিন্তু প্রথিতযশা তৃণমূলের বড় বড় নেতা। সে একজন এমএলএ, 2জন কাউন্সিলর, একজন আপনার এসআই পদমর্যাদার পুলিশ, একজন মহিলা পুলিশ। তো এবং কেউ ওই সিভিক ভলেন্টিয়ার নয়, একদম বেতন পাওয়া, বেতনভুক্ত, আপনার গ্র্যাচুইটি পেনশন পাওয়া সেই পুলিশ। তো সুতরাং এই আমি আপনাকে বললাম যে দুষ্কৃতি থেকে শুরু করে তৃণমূলের সিন্ডিকেট নেতা থেকে শুরু করে সব একসাথে হয়ে গেছে, সেটা আজকে তৃণমূলীকরণ হয়ে গেছে। সেই জন্য দুষ্কৃতীদের এত নৈরাজ্য। কিছুদিন আগে আমাদের কর্মীকে, একজন ভদ্রমহিলাকে রেপ করার জন্য, গ্যাং রেপ করার জন্য একজনকে যাবজ্জীবন হয়েছে, যে 2021-এ পোস্টপোল ভায়োলেন্সে। যখন পোস্টপোল ভায়োলেন্স বলেছিল তখন এই দেবুদার মধ্যে কিছু লুম্পেন বাহিনীরা এসে বলতো না কিছুই তো হয়নি, মমতা ব্যানার্জি বলতো না কিছুই হয়নি, চোখ বন্ধ করে রয়েছে। যখন এনএচআরসি এসে বলতো, হাইকোর্ট বলতো যেখানে তৃণমূলের নিজস্ব শাসন চলছে, কনস্টিটিউশনের সংবিধানের কোনো শাসন চলছে না, তখন ওরা মুখ বুজে রয়েছিলেন। সেই জন্য কোনো স্টেপ যদি না নিয়ে থাকেন, সেই জন্য আজকে ভুক্তভোগীরা পশ্চিমবঙ্গের মানুষ হচ্ছেন, এবং একটার পর একটা তৃণমূল নেতা, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর এবং তৃণমূলী পুলিশ যারা আমাদের ভাইদের মেরে দেওয়ার পর রক্তগুলো মুছেছিল,
তাদের প্রমাণ পাওয়ার পর তারা আজকে বেড়ে যাচ্ছে এবং পুরো যে আজকে তৃণমূলীকরণ করে দুষ্কৃতির স্বর্গরাজ্য পশ্চিমবঙ্গ পরিণত করেছে তার কিন্তু ভুক্তভোগী প্রত্যেক বাঙালিকে ভুক্ত হচ্ছে এবং সেই জন্যই বাঙালি তার পরিত্রাণ পাওয়ার একটাই রাস্তা 2026 তৃণমূলের সর্বনাশ করা, তৃণমূলের বিসর্জন দেওয়া। দেবব্রতদা কিছু বলতে চাইছেন? দেবব্রত, দেখুন, বিজেপি তো পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসেনি, আগামী দিনে মনে আসবেও না। কারণ বিজেপিকে যদি দেখতে হয় তাহলে ওদের সারা দেশ জুড়ে তো যে দোকানগুলো আছে দেখতে হবে। এখন কি কাজ করছে, কি কিছু করছে, কি প্রশাসনিক অবস্থা কিছু, একটু পাশের রাজ্য উড়িষ্যায় চলে যান, আজকেও দেখবেন একজন 15 বছরের কিশোরীকে আমরা ওই প্রসঙ্গে যাচ্ছি না, আজকের এই প্রসঙ্গে না, এই প্রসঙ্গে তাদের তো দেখতে হবে, এরা এত বড় কথা বলে, এই প্রসঙ্গ তোলা যায় না দেবব্রত না, দা, একদম আছে, ওরা তো বলে আমরা সর্বভারতীয় দল, তাহলে ঠিক আছে বাংলায় ফিরে আসছি, যদি আপনার অসুবিধা হয়। নিউ টাউনকেই বারবার বেছে নিচ্ছে আততায়ীরা, দুষ্কৃতীরা। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন যে নিউ টাউনে দেখা যাচ্ছে বহু ফ্ল্যাট পড়ে রয়েছে যেগুলো ভাড়া হিসেবে রেখে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে বেশিরভাগ মানুষ থাকে না তারা। তা সেই জায়গায় সেখানেও কি এগুলো একটা কারণ হয়ে উঠছে দুষ্কৃতীদের এই নিউ টাউনের ফ্ল্যাটে গিয়ে তাদের আশ্রয়স্থল বেছে নেওয়ার পিছনে? সেখানে পুলিশ যে বলছে বা পুলিশ যেই নির্দেশগুলো দিচ্ছে বা যে বন্দোবস্তগুলোর কথা বলছে সেগুলোও কি মানা হচ্ছে আদৌ? এগুলো নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। রিতেশ দা, না, আমি যেটাই বারবার বললাম যে পুলিশ পুরোটা পেরে উঠছে না। মানে নিউ টাউন যে যত বড় জায়গা, মানে তার যা ব্যাপ্তি, সেখানে যে পরিমাণ পুলিশ থাকার কথা সেই পরিমাণ পুলিশ নেই ওখানে। শুধুমাত্র কয়েকজন 2-3টে থানা দিয়ে কিন্তু মানে পুরো এই নিউ টাউনকে কন্ট্রোল করা যাবে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে নিউ টাউন হচ্ছে দুষ্কৃতীদের, মানে যেখানে তৃণমূলের কংগ্রেসের যারা রয়েছে তাদের স্বর্গরাজ্য হচ্ছে নিউ টাউন। সেখানে দাঁড়িয়ে তোলাবাজি থেকে আরম্ভ করে ইট, বালি, চুন, সুরকি সব কিছুর কাটমানি খাওয়ার থেকে ওইখানে হচ্ছে একটা টাকার খনি হয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে। এবং যারা আসছে তারাও সেফ সাইড হিসেবেই আসছে, অন্তত তাদের ধারণা যে ওখানে দাঁড়িয়ে আমাকে অন্তত কেউ ডিস্টার্ব করবে না বা আমাদেরকে কেউ খুঁজে পাবে না। এটা হচ্ছে মারাত্মক বিষয়। আর ওই যেটা বললাম না যে ওই আসছে ওই অন্য রাজ্যের যে মানে যে অপরাধ প্রবণ জায়গাগুলো, সেই অপরাধ প্রবণ জায়গাগুলোকেও আমাদের দেখতে হবে যে সেইগুলো সেই রাজ্যের যদি এই অপরাধগুলোকে না দমানো যায় তাহলে এই জিনিস তো আমাদের এখানেই আসবে। যে অপরাধ করে আমরা এদিকে, যেরকম আমাদের এখান থেকে কোনো অপরাধ করে বিহার, ইউপি ওইদিকে পালিয়ে যাওয়ার চেষ্টা থাকে, সেরকম হচ্ছে ওই অঞ্চলেও অপরাধ করে আমাদের এই পশ্চিমবঙ্গের দিকে আসার কথা। আমাদের পশ্চিমবঙ্গকে আরও সচেতন হতে হবে, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষকে সচেতন হতে হবে। এবং অবশ্য যদি হচ্ছে যে সচেতন হয়ে বলবে কাকে, বোমার কারখানাগুলো সবগুলো দেখবে তৃণমূলের বাড়ি, এবং যে কোনো দুষ্কৃতির জায়গা দেখবে তৃণমূলের বাড়ির তলায় বাড়িতে ভাড়া দিয়েছে দুষ্কৃতীদের। তাহলে সব কিছুতেই যদি তুমি তৃণমূলীকরণ পেয়ে যাও তাহলে তোমার এখানে সুরক্ষার জায়গা কোথাও থাকছে না, তো থাকার জায়গাও নেই। তুমি মানুষ বলবে কাকে? পুলিশকে গিয়ে বলবে? পুলিশের ক্ষমতা আছে তৃণমূলকে বলবে? দেখুন, সিপিএম মানে বামপন্থীরা সুরক্ষা, বোমা এসব নিয়ে মানে ধর্ষণ, খুন, আইন শৃঙ্খলা এগুলো নিয়ে মানে শুনতে খুব ভালো লাগছে, কিন্তু এদের যদি ইতিহাসটা একটু ঘেটে দেখেন, আমাদের ইতিহাস তো খারাপ নেই দেবুদা, ইতিহাসটা একটু পড়ো, পড়তে শেখো, মিথ্যে কথা দিয়ে সবটা চালিও না। তোমার মমতা ব্যানার্জি সিঙ্গুরের কারখানা তুলে দিয়েছিল, অপরাধ এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে? নন্দীগ্রামে কারখানা করতে দেয়নি। আজকে যুব সমাজদেরকে তো মানুষ দিয়েছে রে ভাই, আর কি চাও? মানুষ রসগোল্লা ধরে দিয়েছে হাতে, আরে রসগোল্লা আর কি শাস্তি দরকার সেটা দেখা যাবে। মানুষ তো শাস্তি দিয়েছে, তৃণমূল কংগ্রেস তোমাদের শাস্তি দিবে। সব সময় কথা বলছি, বেশি দূর না, একটু সল্টলেক স্টেডিয়ামে চলে যাও, কারা থাকতো ওখানে, গভর্নমেন্ট কারা থাকতো, দুষ্কৃতি পালন হতো, জমা রাখতো, তৃণমূলের পুলিশ গিয়ে ধরেছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, মানুষকে বলো সিঙ্গুরের টাটা গেল কি করে? মানুষকে বোঝাও, বোঝানোর দরকার নেই, মানুষকে গিয়ে বোঝাও। আমরা যে বিষয় নিয়ে আসছে তোমাদের দরকার নেই। বারবার নিউ টাউনের মতো জায়গাকে কেন বেছে নিচ্ছে দুষ্কৃতীরা? এটার পিছনে কি কারণ? খুব অপরাধীদের কাছে একটা সহজলভ্য জায়গা হয়ে গেছে, অবাধে ঢুকে পড়ছে তারা, নিউ টাউনকে বেছে নিচ্ছে। একদমই তা না, না একদমই সেটা নয়। একটা নতুন শহর গড়ে উঠছে, নতুন ইনফ্রাস্ট্রাকচার, নতুনভাবে সবকিছু হচ্ছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। যে ঘটনাগুলো ঘটছে স্পেসিফিক না বলছি, শুন স্পেসিফিক দেখুন, সেগুলো যে মানুষগুলো ঘটছে এখানকার লোকাল বাংলাভাষী মানুষ কেউ নয়, অন্য রাজ্যের অবাঙালি মানুষজন এসে এই কাণ্ডগুলো করছে। যে ঘটনাগুলো ঘটছে করে পালিয়ে যাচ্ছে তারাও কিন্তু অবাঙালি।
সব এই ডবল ইঞ্জিন রাজ্য থেকেই আসছে, এগুলো স্বীকার করে প্রীতম তো শোনো, বসে আছে। দুষ্কৃতি শুনো, কখনো বাঙালি না 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 বাঙালি অবশ্যই দেখা হয় হয়, না, দুষ্কৃতি অন্য রাজ্য থেকে দুষ্কৃতি। আসছে তারা, বাঙালি অন্য রাজ্য রাজ্যের থেকে দুষ্কৃতি double আছে, engine, সেও না, দুষ্কৃতি। আমাদের এটা এই কালচার নয়, পশ্চিমবঙ্গের দেবব্রতদা, এটা কালচার নয়। দেবব্রতদা, আপনি বলছেন বাঙালি অবাঙালি বলে ডিফারেন্সিয়েট করছেন, কিন্তু আপনাদের মুখ্যমন্ত্রী, আপনাদের নেত্রী সুপ্রিমো, তিনি তো বলছেন যে সব রাজ্যের মানুষই আমার কাছে প্রিয়। তারপরে আপনি আচ্ছা, এটাকে- অবশ্যই, প্রীতম, নিশ্চয়ই তারা আছে তো। প্রীতম, না দেখুন, আজকে নিউ টাউনটা কিন্তু স্মার্ট সিটি, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এরা যথেষ্ট টাকা পয়সা নিয়েছে। সেই স্মার্ট সিটিতে সবটা প্রত্যেকটা পাবলিকের মুভমেন্ট কিন্তু আজকে নজরদারি থাকা উচিত ছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য যেমন সব জায়গায় কাটমানি খায়, এখানেও কাটমানি খেয়ে সেইভাবে স্মার্ট সিটিটা গড়ে ওঠেনি। স্মার্ট সিটি মানে হচ্ছে বড় বড় বিল্ডিং করা না, স্মার্ট সিটিতে মানে হচ্ছে 100% সিকিউরিটি সার্ভেলেন্সে রাখা, কারা আসছে না আসছে তাদের ফেস রিকগনিশন সফটওয়্যার থেকে শুরু করে তাদের প্রত্যেকটা জায়গায় সিসিটিভিতে মুড়িয়ে ফেলা, সব জায়গায় ওয়াইফাই থাকা থেকে শুরু করে তার ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে এভরিথিং, সেই ইনফ্রাস্ট্রাকচারটাকে পুরো ডেভেলপ করাটাই স্মার্ট সিটি। হ্যাঁ, স্মার্ট হসপিটাল, স্মার্ট এইমস, সেই টাকাটা স্মার্ট নিয়ে এইমস বানিয়েছে, টাকাটা নিয়ে তারা একটা এইমস সাইফুল দাও না, করে অন্য জায়গায় তারা ইউটিলাইজ করছে। উড়িষ্যায় দুটো এইমস, বিহারে দুটো এইমস, আর পশ্চিমবঙ্গে একটা এইমস দাও না, সেখানে চিকিৎসাও হয় না, ওদের সাংসদকে চিকিৎসা করে দিল্লি নিয়ে যেতে হয়। শুরু করে সব এত স্মার্ট এরা, জায়গায় যথেষ্ট রকম ভাবে এরা টাকাটা অপচয় করছে, তাতে যা হওয়া তাই হচ্ছে। সত্যিকারের স্মার্ট সিটি ইনফ্রাস্ট্রাকচার, কোন শহরিক ইনফ্রাস্ট্রাকচার কলকাতা শহর কেন, নিউ টাউন কেন, কোথায় গড়ে উঠছে না, তার কারণ হচ্ছে কাটমানি যেখানেই থাকবে সেখানে যা হওয়া তাই হচ্ছে। এবং তৃণমূলীকরণ, আজকে তৃণমূলের দুষ্কৃতিকরণ হয়ে গেছে রাজনীতিটাকে, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা মমতা ব্যানার্জি করেছেন। তার কারণে সবার মনে আছে 2011-তে ক্ষমতায় আসার পর ভারতবর্ষ কেন, পৃথিবীর কোন শাসক ক্ষমতায় আসার পর দুষ্কৃতিকে ছাড়াতে কোর্টে না, আরে তুমি তখন তো তৃণমূলে ছিলে, বেশ, আরে আমার তুমি হাতে আর তখন সময় নেই। তৃণমূলে ছিলে, হ্যাঁ, কবার এই কথা আলোচনা প্রতিবাদ নিচ্ছি, করেছিলে, একটা break তুমি নেব, তো তখন break নেব, তৃণমূল আবার করতে, ফিরছি আলোচনায়, এই তো সঙ্গে থাকুন। তুমি তো তখন তৃণমূল। শাহরুখ, কিন্তু কোথায় বৃষ্টি হচ্ছে? আপনার বাড়িতে তো হয় না পয়সার বৃষ্টি। মান্নাত তো এটাই আছে, কিন্তু বাজেট টাইট আছে। তাহলে এটা কেন নেন? এরকম সস্তা ডিল থেকেই তো পয়সা বাঁচবে। সস্তা পড়বে দামি। সাধারণ টয়লেট ক্লিনার অর্ধেকে বেশি তো বয়ে নষ্ট হয়ে যায়, আর সুগন্ধের খরচা তো আলাদা। তাহলে হারপিক আছে না, লাভজনক ডিল। এর গাঢ় ফর্মুলা সারফেসে দ্বিগুণ বেশি টিকে থাকে আর দেয় উন্নত সাফাই। আর কি দারুণ গন্ধ, টয়লেট ক্লিনিং এর বেস্ট ডিলের জন্য। হারপিক আছে না? বিকিনিজ এভরিওয়ান। না, আমি এখানেও রেডি নেই আর ওখানেও রেডি নেই। এটা হলো হিট সেনসিটিভ, সুটেবল এখানেও আর ওখানেও। 2, 3, 4, tell the people what she wore. It was an itsy bitsy teeny weeny yellow polka dot bikini that she wore for The smoothest way to sexy. Wait. ফিরে এলাম বিরতির পর। আমি একেবারে পোস্ট এডিটের শেষ পর্বে চলে এসেছি, আমার হাতে সময় অত্যন্ত কম। প্রশ্ন হচ্ছে যে কেন বাংলাতেই আশ্রয় নিচ্ছে অপরাধীরা, তাহলে কি এখানে নিশ্চিত আশ্রয় মিলবে সেটা তারা জানছে? তাদেরকেই বা এই নিশ্চিন্ততার বার্তা কে দিচ্ছে? কোথায় পাচ্ছে তারা এই নিশ্চিন্ত ভাবে যে একটা বার্তা, সেই বার্তা তারা পেয়েই কোথাও তারা জানছে যে তাদের জন্য এই নিশ্চিন্ত আশ্রয় মিলবে? সেটা নিয়ে আমার প্রশ্ন। প্রত্যেকের কাছেই আমি যাব, প্রথমেই যাব রিতেশ স্যার কাছে। না, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে পয়সা দিলে সব পাবে, আর এইটা হচ্ছে মূল বিষয়। তার জন্য যারা অপরাধী তারাও যে এখানে দাঁড়িয়ে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের অমুক নেতা তমুক নেতাকে ধরে নিয়ে যদি কিছু পয়সা করে দিয়ে দিতে পারি, আমাদেরকে সব ব্যবস্থা করে দেবে। এইটাই হচ্ছে মূল বিষয়। আমরা বারবার বলছি যে মানুষ সচেতন হতে হবে, মানুষকে এই বিষয় নিয়ে মুখ খুলতে হবে, রুখে দাঁড়াতে হবে। এলাকায় নিজেরা সচেতন হন, নিজেদের এলাকার পরিবেশ দেখুন, তৃণমূল কংগ্রেসকে দেখতে হবে না। আপনার পরিবেশে কোনো যদি দুষ্কৃতি থাকে রুখে দাঁড়ান, এবং অন্যরা দয়া করে যিনি প্রতিবাদ করছে তার পাশে দাঁড়ান, তাহলেই দেখবেন এই তৃণমূল কংগ্রেস লেজ গুটিয়ে পালিয়ে যাবে। বেশ, প্রীতম। না, প্রথম কথা হচ্ছে যে ইন্ডিজোটের আজকে সিপিএ বা তৃণমূল আজকে সাপোর্ট করেছে ছিল না, তো ইন্ডিজোটের ফাঁদে পা দেবেন না। না দিয়ে একটাই বিরোধী শক্তি যারা মানুষের কথা বলে, যারা অন্যান্য রাজ্যে প্রশাসন চালিয়ে দেখিয়ে দিয়েছে, আসামের মতো জায়গায় সেখানে সেমিকন্ডাক্টরের কারখানা খুলে গেছে,
অলরেডি সরকারি স্কুল নতুন ভাবে আরো অ্যাডেড হয়ে গেছে, সেখানে পশ্চিমবঙ্গের শিক্ষা তলানিতে ঠেকে গেছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এবং আজকে যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন থেকে শুরু করে সব জায়গায় আর্থসামাজিক দিক দিয়ে আসাম থেকে শুরু করে যেসব জায়গায় এনডিএ গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট আছে, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, সেখান থেকে আজকে সেখানে কাজ না পেয়ে সব দুষ্কৃতীরা চলে আসছে পশ্চিমবঙ্গে। তার একটাই বাঁচার রাস্তা, বাঙালিদের ঋত গৌরব ফিরিয়ে দেওয়ার জন্য, আজকে 60s এর বাংলা আবার নতুন করে ফিরে পাওয়ার জন্য একমাত্র রাস্তা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সরকার, এবং সেটা প্রত্যেক বাঙালিকে 2026-এ নিজের মূল্যবান ভোট দিয়ে এটা আনতে হবে। তা আমরা, তার কারণ হচ্ছে আমরা করে দেখিয়েছি অলরেডি, আমাদের রিপোর্ট কার্ডে অনেক কটা পালক পশ্চিমবঙ্গের আর আপনার নরেন্দ্র মোদীর আছে, আমরা করে দেখিয়েছি, গুজরাট থেকে শুরু করে, মধ্যপ্রদেশ থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে আজকে সব জায়গায়। তো পশ্চিমবঙ্গকে আমরা সোনার বাংলা করব, তার জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেক নাগরিককে আজকে ভেবে, যারা সত্যিকারের ভারতীয় নাগরিক বাঙালি পশ্চিমবঙ্গে থাকে, তারা সবাই নিজেদের মূল্যবান ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে জয়যুক্ত করার পরেই পশ্চিমবঙ্গে ঋতু গৌরব ফিরবে এবং ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সটা এখানে বন্ধ হবে। দেবব্রত দা, আমার চিন্তা প্রীতমকে নিয়ে হয়, কারণ গতকাল দুর্গাপুরে যা তেলের দোকান ছিল, যত রকম শস্যের তেল ছিল সব ওনাদের প্রভুদের পায়ে দিয়ে ঢেলে এসছেন, তেলের দোকানে আর তেল ছিল না। এই যে আসামের কথা বললেন, আসামের একজন হেমন্ত বিশ্ব শর্মা, এখন প্রীতম তো বাঙালি, বাংলা ভাষায় কথা বলে, আমার চিন্তা হয় প্রীতমকে নিয়ে, কারণ ওদেরকে তো ওরা প্রভুভিত্তির সম্পর্ক, এখন যারা বাংলা ভাষায় কথা বলে কিংবা বাংলায় লেখে তাদেরকে বাংলাদেশি মানে চিহ্নিত করতে খুব সুবিধা হয়। আগামী দিনে মনে করি বলবে গায়ে লেগেছে, আমি বুঝতে পারি, ফসকা পড়েছে, আমি বুঝতে পেরেছি, আগামী দিনে আমিও মনে করি এই শোটা আমরা একসাথে করতে পারবো কি না, যদি বিজেপি ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার সম্ভাবনা নেই যদিও নেই, ওরা তখন দাগিয়ে দেবে না না এটা তো বাংলাদেশের শো, এখানে কী করে হবে। বাঙালির অস্মিতাকে এরা বারে বারে আঘাত করে। এখন প্রীতম এখন দুপুরবেলা মাছ দিয়ে ভাত খায় না মাংস দিয়ে খায় জানি না, শ্রাবণ মাস চলছে, এখন ওনাদেরই প্রভু আমাদের বলেছেন শ্রাবণ মাসে যারা মাছ মাংস খায় তারা হচ্ছে মোগল। এখন আমি জানি না প্রীতম মোগল নাকি পাগল, আমি সেটাও আমি জানি না, কারণ সেটাও ওদের ঠিক করতে হবে। আমরা মনে হয় বিষয় থেকে বেরিয়ে না না একদম না, যে বিষয় আমি বলেছি না সেটা বলবো, আমাদের সংস্কৃতিকে আঘাত করবে। এখন দেখুন, এখন রাম ভুলে গেছে, এখন কালী চলে এসেছে, দুর্গা চলে এসেছে, জয় বাংলাও চলে আসবে, বাঙালি অস্মিতাকে নিয়ে অ্যাটাক যারা করবে ঠিক জবাব 26 প্রীতম ঠিক বলেছে, একদম জবাব পাবে, মানুষ দেবে, বাংলার মানুষ 86% মানুষ বাংলায় কথা বলে, যোগ্য জবাব তোমায় দেবে। আমার একটা সাধারণ প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে আমি আসবো, না না আমি একটু বলে নি, প্রীতমই বলবে। বিজেপির শাসনকালে বিজেপি পশ্চিমবঙ্গের বাইরে দুজন মুখ্যমন্ত্রীকে ধরতে পেরেছে সিবিআই, হ্যাঁ, অথচ পশ্চিমবঙ্গে এসে সিবিআই কিরকম যেন কুকড়ে যাচ্ছে। অভয়ার ক্ষেত্রে এখনো অবধি পূর্ণ চার্জশিট দিতে পারছে না। অভয়ার ক্ষেত্রে সিবিআই জোর করে বাবা মাকে গিয়ে বলতে চাইছে যে না, রাজ্য পুলিশ তোমরা ঠিক করে দেবে তো, এতটাই ঠিক করে দেবে, হঠাৎ করে দোহের উৎসব করবে, দোহের আনন্দ করবে, কি হলো দোহ বিদ্রোহ চাঁদা তোলা এখনো সিবিআই পাচ্ছে না, আবার চাঁদা তুলবে, কিউআর কোডে আবার চাঁদা তুলবে, জনৈক অভিযোগ করা হয়েছে নাকি কোথায় গেল, চাঁদা তোলা কমে গেছে, চাঁদা কমে গেছে নাকি, তাহলে সেটা কার আজকে আমরা 9ই আগস্ট অভয়ার মৃত্যু দিবস যে বছর বার্ষিকী, ওনার মা বাবা দাবিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগের জন্য আপামর বাঙালিকে আহ্বান করেছে। সেখানে রাজনীতি ভুলে দিয়ে পায়ে মেলানোর জন্য আহ্বান করছি। সেদিনকে আমরা দেখব যে তারা আবার বিজেপির বিরুদ্ধে কোর্টে গিয়ে লড়ে কিনা, না সেদিনকে তৃণমূলের বিরুদ্ধে লড়ার জন্য পদত্যাগ চাওয়ার জন্য অভয়ের মা তদন্ত সিবিআই করছে, সবার সাথে সুপ্রিম কোর্টের নজর দেখতে দাবিটা কি, ইন্ডি চোটে দিন তোমরা মানে খিল্লি হয়ে যাচ্ছ এবং সমাধান বলার টিকে রয়েছে। না বাংলার মানুষ বুঝে গেছে, শূন্য করে দিয়েছে। এই যে এইটাই আমি বারবার আপনার টিভির মাধ্যমে যতজন দেখছে তাদেরকে বলতে চাই, আপনারা ইন্ডি জোটের ফাঁদে পা দেবেন না। তুমি একটু সিবিআই কে বলো, তোমরা একটু সিবিআই গিয়ে বলো যে সিবিআই কে যে কালীঘাটের কাকুর গলার কণ্ঠস্বর আরে সিবিআই বিরুদ্ধে মিছিল করছে, তো মিছিলটা তো সিবিআই বিরুদ্ধে করছে, তদন্ত কে করছে, বেশ অনুষ্ঠান শেষ করব, তদন্ত
করছে সিবিআই, মিছিল করছে মমতা ব্যানার্জি। এদের মানে কি বলবো, হিপোক্রেসি মানে চূড়ান্ত। কার বিরুদ্ধে মিছিলটা হচ্ছে? এরকম মিম মেটেরিয়াল না তোমরা ছাড়া পাওয়া যায় না, বিজেপি হচ্ছে মিম মেটেরিয়াল। একদমই আমরা আজকে এবং বিষয়টা হচ্ছে প্রীতম, রিতেশ দা এবং দেবব্রত দা প্রত্যেককেই বলি যে অবশ্যই ভোট হবে, ভোট আসে ভোট যায়, রাজনীতি হবে, রাজনীতির চাপানুতোর চলবে, অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলবে। কিন্তু বিষয় যেটা যে এই যে বারবার দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে পশ্চিমবঙ্গে এবং বারবার নিউ টাউন যেখানে স্মার্ট সিটি, সেটা একেবারে অপরাধীদের একটা বলা যেতে পারে যে মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। সেখানে যথেষ্টই উদ্বেগের যে সেখানে পুলিশ প্রশাসন তারাও সেই নজরদারি, কোথাও গিয়ে নিরাপত্তা সেটাও কি দিতে পারছে না। আবাসিকরা তারা তাহলে কি করবেন যারা রয়েছেন এই নিউ টাউনের সাপুরজি এই সুখবৃষ্টি আবাসন, যেখানে আগেও কিন্তু বেশ কয়েকবার এই সংবাদ শিরোনামে এসেছিল এবং সেখানেও কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাহলে অবশ্যই উদ্বেগে রয়েছে তারা, তাদের পরিবারগুলো উদ্বেগে রয়েছে যে তাদের নিরাপত্তা কি রয়েছে আদৌ। এই প্রশ্ন আমিও নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আমার সঙ্গে যারা এতক্ষণ ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি পোস্ট এডিট। আপনারা প্রত্যেকে নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।